আসসালামু আলাইকুম। ৪৯তম বিসিএস এর ইংরেজি প্রশ্ন আজকে আমরা সলভ করব। আজকেই পরীক্ষাটা হয়েছে এবং এই ইংরেজি প্রশ্নগুলো সলভ করলে ইনশাল্লাহ হচ্ছে তোমার মেডিকেল অ্যাডমিশন বা ভার্সিটি অ্যাডমিশনের ইংরেজির একটা বিশাল ভালো একটা আইডিয়া পাবা এবং যে কোনো বিসিএস এর প্রশ্ন সলভ করাটা খুবই গুরুত্বপূর্ণ ভার্সিটি অ্যাডমিশন বা মেডিকেল অ্যাডমিশনের ইংলিশের জন্য, কারণ এগুলো থেকে কমন আসার চান্সটা অনেক বেশি। তো চলো আজকে আমরা একটু বুঝে বুঝে আজকে সংগঠিত ৪৯তম বিসিএস এর ইংরেজি অংশের প্রশ্নটা আমরা সলভ করি। তো প্রথমেই দেখো, প্রথম একটা প্রশ্ন হচ্ছে পিক দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ এখানে বানান, সঠিক বানানটা ঠিক করতে বলছে। এটা একদম সহজ। দেখো, এটা পারার উপায় হচ্ছে কনসেনসিয়াস। ঠিক আছে, তাহলে কনসেনসিয়াসের বানানটা হচ্ছে তোমার প্রথমে CON, কন, তারপরে সায়েন্স, সায়েন্সের সাইন পর্যন্ত লিখবা। তাহলে সায়েন্সের সাইন কেমনে লেখে? SCIEN, সাইন। কনসান, শিয়াস, শিয়াস বানান কি বলো তো? ইংরেজিতে তুমি যত শিয়াস বানান দেখছো অলমোস্ট প্রত্যেকটা হচ্ছে TIOUS, শিয়াস। শিয়াস বানানটা হচ্ছে TIOUS। তাহলে এটাই হয়ে গেল কনসেনসিয়াস। ঠিক আছে, কনসেনসিয়াস, যার মানে হচ্ছে অনেক বেশি হচ্ছে দায়িত্বশীল। ঠিক আছে, ডেডিকেটেড, কাজের প্রতি ডেডিকেটেড, বুঝছো? লেগে থাকতে পারে সৎভাবে, হচ্ছে কাজের প্রতি অনেক বেশি ডেডিকেটেড, এরকম হচ্ছে কনসেনসিয়াস। তাহলে পারা যাবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে এটা। তাহলে দেখছো, কন, সায়েন্সের সাইন, শিয়াস, TIOUS, দেখছো? এরকম ভেঙে ভেঙে বানান শিখলে একদম সহজ, পানির মতো। এরপরে আসা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। দে টকড অ্যাবাউট গোয়িং অন এ ভ্যাকেশন, হেয়ার গোয়িং। আচ্ছা, বলছে দে টকড অ্যাবাউট গোয়িং অন আ ভ্যাকেশন, বলছে এখানে গোয়িং জিনিসটা কি? প্রথম কথা হচ্ছে তুমি একটু খেয়াল করো, এখানে অ্যাবাউট, অ্যাবাউট হচ্ছে একটা প্রিপোজিশন। তাহলে অ্যাবাউট যেহেতু এখানে প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের পরে বসছে, বলো প্রিপোজিশনের পরে অবজেক্ট হিসেবে কে বসে? নাউন বসে। অলওয়েজ মনে রাখবা, নাউন অনেক জায়গাতেই বসে। এর মধ্যে সবচেয়ে ফেমাস দুইটা জায়গা হচ্ছে নাউন সাবজেক্ট হিসেবে বসে, নাউন অবজেক্ট হিসেবে বসে। তাহলে এখানে অ্যাবাউট হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে এই জিনিসটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসছে। আর আমরা জানি যে অবজেক্ট হিসেবে নাউন বসে, তার মানে ডেফিনেটলি এখানে গোয়িংটা হচ্ছে নাউন। তাহলে গোয়িং এখানে নাউনের মতো কাজ করতেছে। এখন দেখো গোয়িংটা কিভাবে তৈরি হয়েছে। গো হচ্ছে এখানে ভার্ব, গো হচ্ছে একটা ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত হয়ে গোয়িং তৈরি হয়েছে। তাহলে বলো তো, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সে নাউনের মতো কাজ করতেছে, অর্থাৎ এখানে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসছে, তাহলে সেটা ডেফিনেটলি কি হবে? জিরান্ড হবে। কারণ ভার্বের সাথে আইএনজি নাউনের মতো কাজ করলে জিরান্ড হয়, এই জন্য অ্যান্সার হচ্ছে জিরান্ড। ওকে, এটা লাগবে না। বিসিএস এ হচ্ছে তোমার ইংরেজি লিটারেচার, ইংলিশ লিটারেচার থেকে প্রশ্ন আসে, ইংরেজি সাহিত্য থেকে প্রশ্ন আসে। সেটা মেডিকেল অ্যাডমিশন বা ভার্সিটি অ্যাডমিশন ইংরেজি সাহিত্য সিলেবাসে নাই, তো এই জন্য এটা সলভ না করলেও হয়েছে। এটা একটা নোভেল, উপন্যাসের নাম আসছে। ওকে, এখান থেকে প্রশ্ন আসছে। তো আমরা পরের প্রশ্নে চলে যাই। ঠিক আছে, পরের প্রশ্নগুলোতে আমরা চলে যাই। ওকে, এটা আমরা মুছে দিই। আচ্ছা, পরের প্রশ্নটাই হচ্ছে, দেখো, হুইচ জেন্ডার ইজ দ্য নাউন নেইবার। নেইবার শব্দের মানে কি? প্রতিবেশী। ঠিক আছে, তাহলে বলো তো প্রতিবেশী কোন ধরনের জেন্ডার? কমন জেন্ডার না? তোমার প্রতিবেশী ছেলেও হইতে পারে, তোমার প্রতিবেশী কিন্তু মেয়েও হইতে পারে। তার মানে প্রতিবেশী বলতে ছেলে মেয়ে যে কোনো কেউ হইতে পারে, তাহলে এটা কমন জেন্ডার। বুঝতেই পারতেছো? ঠিক আছে, এরপরে চলে আসো। সামওয়ান স্নিজড লাউডলি অ্যাট দ্য ব্যাক অফ দ্য হল। এর মানে হচ্ছে কেউ একজন জোরে হাঁচি দিল। হলের শেষ প্রান্তে কেউ একজন জোরে হাঁচি দিল। ঠিক আছে, তাহলে আমাকে বলছে ইন দিস সেন্টেন্স দ্য ভার্ব স্নিজড ইজ, অর্থাৎ এখানে স্নিজড হচ্ছে হাঁচি দেওয়া, এটা একটা ভার্ব, কাজ করা বোঝাচ্ছে। তাহলে এই ভার্বটা কি ধরনের ভার্ব? আচ্ছা দেখো, এই যে সামওয়ান স্নিজড, হাঁচি দিল, এখন এটা যেহেতু এখানে মেইন ভার্ব, এই মেইন ভার্বকে আমি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করি? মেইন ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করি, দেখি তো আমি উত্তর পাই কিনা। দেখো তো, স্নিজড মানে হাঁচি দেওয়া, কেউ একজন হলের পিছনে বসে জোরে হাঁচি দিল। এখন এই হাঁচি দেওয়াকে যদি আমি প্রশ্ন করি, এটা তো ভার্ব, এটারে যদি প্রশ্ন করি কি হাঁচি দিল, কোনো অ্যান্সার নাই। কি হাঁচি দিল, কি হাঁচি দিল, এটার তো কোনো অ্যান্সার নাই, তাই না? আবার যদি বলি কাকে হাঁচি দিল, কোনো অ্যান্সার আছে? তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো, কি হাঁচি দিল, তুমি কোনো উত্তর পাচ্ছ না। কাকে হাঁচি দিল, তারও কোনো উত্তর নাই। তাইলে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাই? অবজেক্ট পাই। তার মানে এখানে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করেও আমরা কোনো অবজেক্ট পাচ্ছি না। তাহলে অবজেক্ট না পাইলে এই ধরনের ভার্বকে বাংলা গ্রামারে বলে হচ্ছে
অকর্মক ক্রিয়া, আর ইংলিশ গ্রামারে বলে হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ইংলিশ গ্রামারে ইনট্রানজিটিভ শব্দের মানে হচ্ছে অকর্মক ক্রিয়া, অর্থাৎ এই ভার্বের কোনো অবজেক্ট বা কর্ম নাই। এই জন্য বাংলা অকর্মক ক্রিয়া, ইংলিশে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব, কারণ ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে আমি কোনো উত্তর পাই নাই, তার মানে এখানে কোনো অবজেক্ট বা কর্ম নাই, এই জন্য এটা অকর্মক বা ইনট্রানজিটিভ ভার্ব। ক্রিস্টাল ক্লিয়ার? ওকে, এবার চলে আসো এ পারসন। আচ্ছা আমি একটু করি। এ পারসন হু লিভস হিজ অর হার ওন কান্ট্রি টু সেটেল পার্মানেন্টলি ইন অ্যানাদার ইজ কল্ড। অর্থাৎ একজন ব্যক্তি তার নিজের দেশ থেকে বের হয়ে অন্য কোনো দেশে যদি পার্মানেন্টলি হচ্ছে বসবাস করা শুরু করে তাকে কি বলে? আচ্ছা, এটা দুই টাইপের টার্ম আছে, এমিগ্র্যান্ট আর ইমিগ্র্যান্ট। এই দুইটার পার্থক্য একটু তোমাকে বুঝতে হবে। দেখো এখানে দুইটা টার্ম আছে, তোমাকে এই দুইটা টার্মের হচ্ছে একটু পার্থক্য বুঝতে হবে। একটা টার্ম হচ্ছে তোমার এমিগ্র্যান্ট, আরেকটা টার্ম হচ্ছে তোমার ইমিগ্র্যান্ট। ঠিক আছে, এই দুইটার পার্থক্য একটু ইংলিশে তোমাকে সুন্দর করে বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে এমিগ্র্যান্টের ই দিয়ে তুমি একটা কথা মনে রাখবা, ই মানে এক্সিট। তুমি এটা এইভাবে মনে রাখবা, ই মানে এক্সিট, অর্থাৎ সে বের হয়ে যাচ্ছে। ইমিগ্রেন্ট হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিই, বাংলাদেশ থেকে মনে করো কেউ কানাডা চলে গেছে, তাহলে সে বাংলাদেশ থেকে এক্সিট করছে না, তাহলে সে হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি তাহলে সে ইমিগ্রেন্ট, অর্থাৎ হি ইজ অ্যান ইমিগ্রেন্ট ফ্রম বাংলাদেশ, কারণ সে বাংলাদেশ থেকে এক্সিট করে কানাডা মনে করো চলে গেছে, তাহলে বাংলাদেশের সাপেক্ষে চিন্তা করলে সে বাংলাদেশ থেকে বের হয়ে গেছে, এক্সিট হয়ে গেছে। ইতে মনে রাখবে এক্সিট, এই জন্য সে ইমিগ্রেন্ট বাংলাদেশের সাপেক্ষে, অর্থাৎ হি ইজ অ্যান ইমিগ্রেন্ট ফ্রম বাংলাদেশ, অর্থাৎ সে বাংলাদেশ থেকে বের হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে তুমি মনে রাখবা, হি ইজ অ্যান ইমিগ্রেন্ট ফ্রম বাংলাদেশ, ফ্রম বিডি লিখে দিই। ঠিক আছে, বুঝছো? আচ্ছা, আর ইমিগ্রেন্ট কি জিনিস? ইমিগ্রেন্টের সামনে কি আছে? আই আছে। তুমি আই দিয়ে মনে রাখবা ইন। ইন মানে কি? ভিতরে ঢুকছে, অর্থাৎ তা ভিতরে প্রবেশ করছে। ধরো কেউ একজন বাংলাদেশ থেকে কানাডা চলে গেছে, তাহলে সে কানাডার পার্সপেক্টিভে যদি চিন্তা করো, কানাডার সাপেক্ষে চিন্তা করলে সে কানাডার ভিতরে প্রবেশ করছে, তাহলে সে কানাডার পার্সপেক্টিভে চিন্তা করলে সে ইমিগ্রেন্ট, অর্থাৎ হি ইজ অ্যান ইমিগ্রেন্ট টু কানাডা। বাংলাদেশ থেকে একজন লোক কানাডা চলে গেছে, তাহলে কানাডার পার্সপেক্টিভে চিন্তা করলে সে কানাডার ভিতরে প্রবেশ করছে, অর্থাৎ ইন। সে কানাডার সাপেক্ষে চিন্তা করলে ইমিগ্রেন্ট, আর সে বাংলাদেশ থেকে এক্সিট হয়ে গেছে, বের হয়ে গেছে, এই জন্য ই। এক্সিট মানে এমিগ্রেন্ট হচ্ছে বাংলাদেশের সাপেক্ষে, হি ইজ অ্যান এমিগ্রেন্ট ফ্রম বাংলাদেশ। কিন্তু কানাডার সাপেক্ষে চিন্তা করলে সে কানাডায় প্রবেশ করছে, ইন, তাহলে হি ইজ অ্যান ইমিগ্রেন্ট টু কানাডা। তখন বাক্যটা হয়ে যাবে হি ইজ অ্যান ইমিগ্রেন্ট টু কানাডা। বুঝছো? তাহলে ক্রিস্টাল ক্লিয়ার, পারা যাবে? এই তো একদম সহজ। ঠিক আছে, ওকে। তাইলে আমাকে কমেন্টে জানাও, একজন বাংলাদেশ থেকে বের হয়ে অস্ট্রেলিয়া চলে গেছে, তাহলে অস্ট্রেলিয়ার সাপেক্ষে তাকে কি বলা হবে, আর বাংলাদেশের সাপেক্ষে তাকে কি বলা হবে? কমেন্টে জানায় ফেলো ঝটপট, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এবার আসো তাহলে কোথায় আসলো? তাহলে এ পারসন হু লিভস হিজ অর হার ওন কান্ট্রি টু সেটেল। আচ্ছা, এটা একটু প্রশ্নটা দেখা যাচ্ছে না, আমি একটু নিচে নামাই, একটু নিচে নামাইলে দেখবা, এ পারসন হু লিভস হিজ অর হার ওন কান্ট্রি, তাহলে কোন ব্যক্তিটা নিজের দেশ ছেড়ে অন্যের দেশে যদি আশ্রয় নেয়, তাহলে নিজের দেশের সাপেক্ষে তাকে কি বলবে বলো? এমিগ্রেন্ট। ওই যে এক্সিট করছে, এমিগ্রেন্ট, তাহলে এটার অ্যান্সারটা হয়ে যাবে এমিগ্রেন্ট। বুঝছো? ওকে। আর বলছে পরেরটা দেখো, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, অর্থাৎ নিচের কোনটাকে সিঙ্গুলার এবং প্লুরাল দুইটা হিসেবে ব্যবহার করা যায়। এটার অ্যান্সার হচ্ছে ক্যানন। ক্যানন মানে হচ্ছে কামান। কামান, ঠিক আছে, ওই যে যুদ্ধে ব্যবহৃত হয় কামান। এখন এই কামানগুলাকে সিঙ্গুলারও ক্যানন, আবার ট্রেডিশনাল ইংলিশে এটার প্লুরালও হচ্ছে ক্যানন। অর্থাৎ তুমি যদি ট্রেডিশনাল ইংলিশ চিন্তা করো, ট্রেডিশনাল ইংলিশে ক্যানন হচ্ছে তোমার সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়, প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়। তবে আধুনিক ইংলিশে ক্যাননের প্লুরাল হচ্ছে ক্যাননস। আধুনিক ইংলিশ, মডার্ন ইংলিশে ক্যাননের প্লুরাল হচ্ছে ক্যাননস।
তবে প্রচলিত ইংলিশে বা ট্রেডিশনাল ইংলিশে বই পুস্তকে ক্যানন হচ্ছে তোমার সিঙ্গুলার, আবার ক্যানন হচ্ছে প্লুরাল। এই জন্য এটা ট্রেডিশনাল ইংলিশ থেকে, যেহেতু মানে গ্রামারগুলো সাধারণত ট্রেডিশনাল ইংলিশের রুলসগুলো আমরা বেশি অনুসরণ করি, এই জন্য সেই অর্থে ক্যানন হচ্ছে তোমার বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। এর মানে কি? কামান। ঠিক আছে, আচ্ছা এবার আসো, আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। পিপল থট দ্যাট দ্য ডেসপোট ওয়াজ কারাপ্ট। এই ডেসপোট শব্দের মানে হচ্ছে ডিকটেটর, একনায়ক বা স্বৈরাচার, তুমি যাই বলো আর কি। ঠিক আছে, তাহলে এটার প্যাসিভ ভয়েস করতে বলছে যে পিপল থট দ্যাট দ্য ডেসপোট ওয়াজ কারাপ্ট। এটার প্যাসিভ কি হবে? তাহলে দেখো এখানে অপশন আছে, দ্য ডেসপোট হ্যাড বিন থট, হবে না, এটা হচ্ছে তোমার পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, সো হ্যাড বিন এরকম করার কোনো মানেই হয় না। ইট ওয়াজ থট দ্যাট দ্য ডেসপোট ওয়াজ কারাপ্ট, ইট ওয়াজ থট হলেও হয় না। ঠিক আছে, এটা একটু কেমন শোনায়। কিন্তু গ নম্বরটা দেখো, দ্য ডেসপোট ওয়াজ থট টু বি কারাপ্ট। এখন বলতে পারো ভাই বাই পিপল লেখার দরকার নাই, বাই পিপল অর্থাৎ মানুষ মনে করে, এটা না লিখলেও হয়, বুঝছো? প্যাসিভ ভয়েসে যদি কোনো কারণে লাস্টে হচ্ছে বাই পিপল, যেহেতু ভাই এখানে তো সাবজেক্ট হচ্ছে পিপল, তাহলে বাই পিপল কি লেখার দরকার নাই, বাই পিপল না লিখলেও হয়। প্যাসিভ ভয়েসে তুমি যদি মানুষ মনে করে বা বাই পিপল এটা না লিখলেও কোনো সমস্যা নেই। তাও যদি আর একটু ভদ্রভাবে চিন্তা করো তাহলে এটার প্যাসিভ ভয়েস হবে দ্য ডেসপোট, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে দ্য ডেসপোট ওয়াজ থট টু বি কারাপ্ট বাই পিপল। তাহলে দ্য ডেসপোট ওয়াজ থট টু বি কারাপ্ট বাই পিপল। এখন প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বাই পিপল থাকলে এটা না লিখলেও হয়, তাহলে দ্য ডেসপোট ওয়াজ থট টু বি কারাপ্ট বাই পিপল না লিখলেও হয়। সেইভাবে চিন্তা করলে গ নম্বরটা হচ্ছে অ্যান্সার। বুঝছো? বাকিগুলো গ্রামাটিক্যালি ঠিক না, যেমন এখানে ইজ থট কখনোই হবে না, কারণ এটা প্রেজেন্ট টেন্স না, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে নাই, তাহলে ইজ থট হবে না। আবার এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, হ্যাড বিন আসবে না। তারপর ইট ওয়াজ থট হইল না, কারণ এটা ইট না, এটা পিপল চিন্তা করে হচ্ছে এরকম। আর এখানে অর্থগত ভুল আছে, ইট ওয়াজ থট এটা মনে করা হয়, এটা মিলল না। তাহলে বেস্ট অ্যান্সার হচ্ছে দ্য ডেসপোট ওয়াজ থট টু বি কারাপ্ট বাই পিপল না লিখলেও হয়, তাহলে সেইভাবে অ্যান্সারটা হচ্ছে তোমার সি। ওকে, এরপরে চলে আসো, একটু আমরা ওই দিকেও যাই। আফটার লাঞ্চ উই ওয়েন্ট ফর এ লেজারলি স্ট্রল মানে হচ্ছে অলসভাবে হাঁটা, আস্তে আস্তে হাঁটা, অর্থাৎ লাঞ্চের পরে আস্তে আস্তে তারা হাঁটছিল আর কি এরকম। তাহলে এখানে একটা জিনিস একটু খেয়াল করো, এটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেলের পরে একটা কথা মনে রাখবা, আর্টিকেলের পরে যদি একটা শব্দ বসে, বুঝছো, আর্টিকেলের পরে যদি একটা শব্দ বসে সেটা নাউন হবে। আর্টিকেলের পরে একটা শব্দ বসলে সেটা নাউন হবে। আর যদি আর্টিকেলের পরে দুইটা শব্দ বসে, আর্টিকেলের পরে যদি তোমার দুইটা শব্দ বসে, তাহলে প্রথম শব্দটা মানে আর্টিকেলের পরে প্রথম শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পরের শব্দটা হচ্ছে তোমার নাউন হয়। আর যদি আর্টিকেলের পরে তিনটা শব্দ বসে, তাহলে প্রথমটা তো আর্টিকেল, মানে আর্টিকেলের পরে যদি তিনটা শব্দ বসে তাহলে প্রথম শব্দটা হচ্ছে অ্যাডভার্ব, দ্বিতীয় শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর তৃতীয় শব্দটা হচ্ছে নাউন। বুঝাইতে পারছি? তাহলে আর্টিকেলের পরে যদি একটা শব্দ বসে সেটা নাউন, আর্টিকেলের পরে দুইটা শব্দ বসলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, আর আর্টিকেলের পরে তিনটা শব্দ বসলে প্রথমটা অ্যাডভার্ব পরেরটা অ্যাডজেক্টিভ তারপরেরটা নাউন। তাহলে এখন আমাকে বলো, আর্টিকেলের পরে এখানে দুইটা শব্দ বসছে, লেজারলি স্ট্রল, তাহলে দুইটা শব্দ বসলে প্রথমটা হচ্ছে অ্যাডজেক্টিভ পরেরটা হচ্ছে নাউন, সো অবশ্যই লেজারলি হচ্ছে অ্যাডজেক্টিভ হবে। ক্রিস্টাল ক্লিয়ার? আর স্ট্রল হচ্ছে নাউন হবে। বুঝছো? আর তিনটা শব্দ বসলে প্রথমটা অ্যাডভার্ব পরেরটা অ্যাডজেক্টিভ তারপরেরটা নাউন হইতো। দেখছো? এটা তোমার লাগবে না, এটা হচ্ছে ইংরেজি সাহিত্য থেকে আসছে, বিসিএস ইংরেজি সাহিত্য থেকে প্রশ্ন আসে, যেটা হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন বা মেডিকেল অ্যাডমিশনে লাগে না, সো ইংরেজি সাহিত্যের প্রশ্ন সলভ করার লাভ নাই। এর পরেরটাও সেম, এটাও ইংরেজি সাহিত্যের প্রশ্ন, দরকার নাই। এর পরেরটা হচ্ছে আমরা একটু দেখি, তাহলে বুঝছো? তাহলে এর পরেরটা আমরা যদি একটু দেখি, তাহলে একটু খেয়াল করো যে তোমার উই নো দ্যাট দ্য আর্থ ইজ এ প্ল্যানেট। আচ্ছা, দ্য আন্ডারলাইন্ড পার্ট এটা কি হবে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে উই নো, এর পরের অংশটা হচ্ছে দ্যাট যুক্ত, তাহলে দ্যাট যুক্ত অংশটা সাধারণত হচ্ছে কি হয়? ক্লজ হয়, এটা আমরা জানি। দ্যাট যুক্ত অংশ এটা হচ্ছে ক্লজ। এখানে দুইটা ক্লজ আছে, উই নো আমরা জানি,
এটা স্বাধীনভাবে হচ্ছে মনের অর্থ প্রকাশ করে। যেমন দেখো, তুমি যদি পরের অংশটা বাদ দিয়েও যদি দাও, যদি বলো উই নো, এটাও কিন্তু একটা পূর্ণ অর্থ প্রকাশ করে। এর মানে হচ্ছে আমরা জানি। তাহলে যেহেতু শুধু উই নো একাই পূর্ণ অর্থ প্রকাশ করে, এর মানে হচ্ছে আমরা জানি, তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। অর্থাৎ এই অংশটা একাই পুরো অর্থ প্রকাশ করতে পারে, যে উই নো এটা কিন্তু একটা অর্থপূর্ণ বাক্য, আমরা জানি, এটা কিন্তু একটা অর্থ আছে, আমরা জানি, সবাই বুঝবে এটা। তাইলে এই জন্য এখানে উই নোটা হচ্ছে যেহেতু একাই অর্থপূর্ণ বাক্য গঠন করতে পারে, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর দ্যাট দ্য আর্থ ইজ এ প্ল্যানেট, এটা একা মানে বাক্য গঠন করতে পারে না। তুমি প্রথম অংশটা বাদ দিয়ে দাও, উই নো অংশটাকে বাদ দিয়ে দাও, দেখো দ্যাট দ্য আর্থ ইজ এ প্ল্যানেট, এটা পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। এর মানে হচ্ছে যে পৃথিবী একটা গ্রহ, এটা কি পূর্ণ অর্থ হইল? যে পৃথিবী একটা গ্রহ, এটা বললে বলবো যে ভাই তারপরে কি, কিছু একটা বলেন। যে পৃথিবী একটা গ্রহ, এটা কিন্তু পূর্ণ অর্থ হইল না। এই জন্য এই অংশটা পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না একা। এই জন্য এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। ক্রিস্টাল ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আলাদা করলে পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, এটাকে আলাদা করলে সে একটা অর্ধেক বাক্য তৈরি করে, যে পৃথিবী একটা গ্রহ, তাহলে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, এখন বলছি এই সাবঅর্ডিনেট ক্লজটা কোন ধরনের ক্লজ। দেখো খুব সিম্পল, এখানে মেইন ভার্ব কোনটা? এখানে মেইন ভার্ব হচ্ছে নো। তুমি নোকে প্রশ্ন করো, মেইন ভার্ব যেহেতু নো, তুমি নোকে প্রশ্ন করো, কি বা কাকে দিয়ে প্রশ্ন করো। তুমি নোকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, যে কি জানো বা হচ্ছে তুমি কাকে জানো, প্রশ্ন করো। তুমি উত্তর পেয়ে গেছো যে উই নো, আমরা জানি। কি জানি? দ্যাট দ্য আর্থ ইজ এ প্ল্যানেট। দেখো এটাকে কি দিয়ে প্রশ্ন করো? আমরা জানি। কি জানি? দ্যাট দ্য আর্থ ইজ এ প্ল্যানেট। তার মানে এই ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে এই পুরাটা হচ্ছে আমরা উত্তর পাচ্ছি। তার মানে নোকে কি দিয়ে প্রশ্ন করলে কি জানি, দ্যাট দ্য আর্থ ইজ এ প্ল্যানেট, এটা জানি। অর্থাৎ এই পুরা জিনিসটা নো এর অবজেক্ট, কারণ আমরা জানি যে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, তাহলে এটাকে কি দিয়ে প্রশ্ন করলে আমরা আসলে অবজেক্ট হিসেবে এটা পাচ্ছি। তার মানে এই পুরো অংশটা হচ্ছে অবজেক্ট। আর আমরা একটু আগে বলছি নাউন অবজেক্ট হিসেবে বসে, তার মানে এটা নাউনের মতো কাজ করতেছে, মানে নাউন ক্লোজ। দ্যাটস ইট, শেষ এক। আচ্ছা, এখন দেখো সিলেক্ট দ্য সেন্টেন্স ইন হুইচ বেটার ইজ অ্যান অ্যাডভার্ব। অর্থাৎ এখানে বেটার শব্দটা কোথায় অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করছে সেটা আমাদেরকে দেখাইতে হবে। দেখো, উই আর হেল্পিং ফর বেটার ওয়েদার টুমরো। দেখো এইখানে প্রথম সেন্টেন্সটায় তুমি খেয়াল করো, ওয়েদার মানে কি? আবহাওয়া। আবহাওয়া হচ্ছে নাউন। তাহলে দেখো কেমন আবহাওয়া? বেটার আবহাওয়া, অর্থাৎ বেটার ওয়েদার। তাহলে দেখো ওয়েদার যেহেতু নাউন, তাহলে এই বেটারটা নাউনের আগে বসে নাউনকে মডিফাই করতেছে, যে কেমন ওয়েদার? বেটার ওয়েদার। তাহলে যে নাউনের আগে বসে নাউনকে মডিফাই করে তাকে বলে অ্যাডজেক্টিভ। তাহলে এই সেন্টেন্সে বেটার আসলে অ্যাডজেক্টিভ, কিন্তু আমাদের বলছে বেটার কোথায় অ্যাডভার্ব সেটা বের করতে। যেমন এইখানে দেখো, ইট ইজ হার্ড টু ডিসাইড হুইচ ওয়ান ইজ বেটার, এখানেও এটা অ্যাডভার্ব না। হি জয়েন্ট দ্য জিম টু বেটার হিজ হেলথ, এখানে এটার মানে হচ্ছে সে জিমে জয়েন করলো তার স্বাস্থ্যের উন্নতি করার জন্য। এখানে টু বেটার এটা হচ্ছে ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে ভার্ব হিসেবে এটা ব্যবহৃত হচ্ছে। তাহলে এখানে বেটার আসলে ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, যে সে জিমে জয়েন করলো তার স্বাস্থ্যের উন্নতি করার জন্য। তাহলে একটা কাজের জন্য জয়েন হয়েছে, বেটার উন্নতি বুঝাচ্ছে, উন্নতি করার জন্য, এই জন্য এটা ভার্ব। তাহলে এখানে টু প্লাস ভার্ব হিসেবে বেটার ব্যবহৃত হয়েছে, এখানে বেটার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, এইখানেও বেটারটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। কিন্তু প্রশ্নে বলছে সিলেক্ট দ্য সেন্টেন্স ইন হুইচ বেটার ইজ অ্যান অ্যাডভার্ব। বেটার অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে কোথায়? এটার অ্যান্সার আসলে হচ্ছে খ নম্বরটা। কি বলছে? সাউন্ড ট্রাভেলস বেটার ইন ওয়াটার দেন এয়ার। অর্থাৎ সাউন্ড ট্রাভেলস বেটার, অর্থাৎ শব্দ পানিতে বেশি দ্রুত যায় বাতাসের তুলনায়, আর কি এরকম কিছু একটা বলছে। যাই হোক, তাহলে সাউন্ড ট্রাভেলস বেটার, তাহলে এখানে মূল ভার্ব কোনটা? এখানে মূল ভার্ব হচ্ছে ট্রাভেলস। তাহলে এখন আমরা ট্রাভেলসকে যদি প্রশ্ন করি, তোমরা জানো যে অ্যাডভার্ব বের করার জন্য ভার্বকে হাউ, হোয়েন, হোয়াই এগুলো দিয়ে প্রশ্ন করলে উত্তর পাইলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। তো এখানে সাউন্ড ট্রাভেলস, আমি এটা প্রশ্ন করি যে কিভাবে ট্রাভেল করে, অ্যান্সার পেয়ে গেছি বেটার ট্রাভেল করে। কিভাবে ট্রাভেল করে? বেটার। তাহলে দেখছো এখানে ট্রাভেলস হচ্ছে ভার্ব, ভার্বকে তুমি যদি হাউ দিয়ে প্রশ্ন করো যে হাউ ইট ট্রাভেলস, অ্যান্সার পেয়ে গেছো যে বেটার ট্রাভেল ইন ওয়াটার দ্যান এয়ার। তার মানে ভার্বকে হাউ দিয়ে প্রশ্ন করে
কিভাবে দিয়ে প্রশ্ন করে তুমি উত্তর পেয়ে গেছো, দ্যাট মিন্স এটা আসলে অ্যাডভার্ব। এই জন্য এখানে বেটার হচ্ছে অ্যাডভার্ব, বুঝছো? আচ্ছা, এরপরেরটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। সেলিনা নকড ইট ড্যাশ দ্য পার্ক উইথ হার পারফরমেন্স ইন কিউলিনারি আর্ট। কিউলিনারি আর্ট মানে হচ্ছে রন্ধন শিল্প, অর্থাৎ সেলিনা নকড ইট, আচ্ছা এটা একটা ইডিয়ম, সেই ইডিয়মটা হচ্ছে নকড ইট আউট অফ দ্য পার্ক। এর মানে হচ্ছে ক্রিকেট খেলায় তুমি চিন্তা করো, তুমি ছক্কা মারছো মানে কি, ইউ হিট দ্য বল আউট অফ দ্য পার্ক, অর্থাৎ ছক্কা মারাটাকে কি বুঝায়, যে অনেক ভালো খেলছো তুমি, তাই না? ধরো জাকের আলী তুমি, ঠিক আছে, তুমি চুইংগাম চাবাইতে চাবাইতে 6 মারছো, তাহলে 6 মারাটাকে আমরা কি বুঝাই, যে সবচেয়ে ভালো কিছু একটা রেজাল্ট আনছে। এই ইডিয়মটার মানে হচ্ছে নকড সামথিং আউট অফ দ্য পার্ক, মানে হচ্ছে 6 মারা মানে অনেক ভালো কিছু করা, অর্থাৎ এটা বুঝাইছে যে সেলিনা তার রন্ধন শিল্পের পারফরমেন্সে একদম ছক্কা মেরে দিয়ে আসছে, অর্থাৎ খুব ভালো রান্না করছে সে, মেইন কথা এটা। তাহলে এটা একটা ইংলিশের ইডিয়ম যার ফুল রূপ হচ্ছে নকড সামথিং আউট অফ দ্য পার্ক। এই শব্দটা আসছে ওই যে ক্রিকেট খেলায় মনে করো তুমি 6 মারছো, অনেক ভালো করছো, এরকম আর কি, এর মানে হচ্ছে অনেক ভালো করছো তুমি, আসলে এটা বোঝায়। তাহলে এটা হবে নকড ইট, ইডিয়ম যেহেতু, তাহলে আউট অফ দ্য পার্ক উইথ হার পারফরমেন্স ইন কিউলিনারি আর্ট। এর পরেরটা দেখো, যে দ্য ইডিয়ম আইসিং অন দ্য কেক, আচ্ছা মানে কেকের উপর হচ্ছে আইস দেওয়া, অর্থাৎ ফিনিশিং দেওয়া, শেষ ফিনিশিং দেওয়া। আইসিং অন দ্য কেক মানে হচ্ছে ভালো কোনো একটা জিনিসকে আরো ভালো করা। ধরো একটা জিনিস এমনিতেই ভালো, একটা কেক এমনিতেই মিষ্টি, তার উপরে তুমি যদি আইস দাও সেই কেকটা খাইতে আরো মিষ্টি হয়, অর্থাৎ ভালো জিনিসটা তুমি আরো ভালো করতেছো। এই জন্য এটার মানে হচ্ছে, এই ইডিয়মটার মানে হচ্ছে অ্যান অ্যাট্রাকটিভ বাট আননেসেসারি অ্যাডিশন, অর্থাৎ এটা না দিলেও তোমার কেকটা ভালো হতো। একটা কেক এমনিতেই মিষ্টি, আইস না দিলেও তোমার কেকটা খাইতে মজা ছিল, কিন্তু তুমি আইস দেওয়ার কারণে এটা আরো ভালো লাগতেছে এখন। তাহলে অ্যান অ্যাট্রাকটিভ বাট আননেসেসারি এডিশন, না দিলেও স্টিল তোমার জন্য ভালো ছিল, অর্থাৎ এটা বোনাস আর কি। সোজা কথা, আইসিং অন দ্য কেক মানে হচ্ছে বোনাস কিছু একটা, বুঝছো? অর্থাৎ ভালোর উপরে ভালো, এই জন্য অ্যান অ্যাট্রাকটিভ বাট আননেসেসারি এডিশন। আচ্ছা, এরপরে চলে আসো। আচ্ছা, আমি একটু বড় করে দেখাচ্ছি যাতে তোমরা একটু আসলে ধরতে পারো। আচ্ছা, চুজ দ্য সিনোনিম ফর ফ্রাইট। আচ্ছা, ফ্রাইট শব্দের মানে হচ্ছে হঠাৎ করে কোনো কিছু দেখে ভয় পেয়ে যাওয়া, ভীত হওয়া। তাহলে হঠাৎ কোনো কিছু দেখে ভয় পেয়ে যাওয়া বা ভীত হওয়া, এটাকে বলে ফ্রাইট, আকস্মিক ভয় পাওয়া। আচ্ছা, এটার সিনোনিম বলছে প্ল্যাসিডিটি শব্দের মানে হচ্ছে ঠান্ডা, ধীর স্থির থাকা। তাহলে হঠাৎ করে তুমি ভয় পাচ্ছ, তার সিনোনিম কি ঠান্ডা থাকা হইতে পারে? হইতে পারে না। কম্পোজার মানে হচ্ছে মাথা ঠান্ডা রাখা। ফ্রাইট মানে হঠাৎ করে ভয় পাওয়ার, তুমি এখানে মাথা ঠান্ডা রাখতেছো, হইল না এগুলা সিনোনিম। ইকুয়ানিমিটি, এটার মানেও হচ্ছে তোমার বিপদে মাথা ঠান্ডা রাখা, তাহলে কোনোটাই হইল না। এটার কাছাকাছি হচ্ছে অ্যাপ্রিহেনশন। অ্যাপ্রিহেনশন শব্দের মানে হচ্ছে উদ্বিগ্ন থাকা, অর্থাৎ খারাপ কিছু ঘটতে পারে এটা নিয়ে একটু আশঙ্কা বা উদ্বিগ্ন, একটু চিন্তায় থাকা। তাহলে ফ্রাইট মানে হঠাৎ ভয় পাওয়া, আর অ্যাপ্রিহেনশন মানে হচ্ছে খারাপ কিছু ঘটতে পারে এটা ভেবে একটু ভীত থাকা। তো কাছাকাছি মিনিং বাকিগুলোর তুলনায়, এই জন্য এটা হচ্ছে সিনোনিম অ্যাপ্রিহেনশন। এরপরে এটা হচ্ছে ইংলিশ লিটারেচার থেকে আসছে, তো তোমরা অ্যাডমিশন ইংলিশ লিটারেচার নাই, বিসিএস ইংলিশ লিটারেচার আছে, সো এটা দরকার নাই। আচ্ছা, উই ওয়ার্ক এভরিডে এক্সেপ্ট ফ্রাইডে। এখানে এক্সেপ্ট কি বুঝতেই পারতেছো, মানে আমরা প্রত্যেক দিন কাজ করি শুক্রবার বাদে। এক্সেপ্ট হচ্ছে এখানে প্রিপোজিশন, বুঝতেই পারতেছো, প্রিপোজিশন। আর এটা বোঝার আরেকটা উপায় আছে, প্রিপোজিশন সেন্টেন্সে সবসময় নাউনের আগে বসে, ঠিক আছে, নাউন বা প্রোনাউনের আগে বসে প্রিপোজিশন সাধারণত। তাহলে দেখো ফ্রাইডে একটা বারের নাম, তাহলে এটা হচ্ছে নাউন। তাহলে দেখো, তাহলে নাউনের আগে সাধারণত প্রিপোজিশন বসে, এই জন্য এক্সেপ্ট হচ্ছে, এইভাবে তুমি মনে করতে পারো এটা হচ্ছে একটা প্রিপোজিশন। হু রট এ ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ ওমেন। আচ্ছা, এটাও সাহিত্য থেকে আসছে, ইংরেজি সাহিত্য, বিসিএস এ একটা ভালো অংশ আছে ইংরেজি সাহিত্য থেকে, এটা তোমার অ্যাডমিশনে লাগবে না। এটা লাস্ট প্রশ্ন, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, কোন সেন্টেন্সটা হচ্ছে সঠিক। দেখো, দ্য পিকচার ওয়াজ হ্যাংড অন দ্য ওয়াল, দ্য পিকচার ওয়াজ হাং অন দ্য ওয়াল, দ্য পিকচার ওয়াজ হাংড অন দ্য ওয়াল, দ্য পিকচার হ্যাড হ্যাংড অন দ্য ওয়াল। আচ্ছা, তুমি বুঝতেই পারতেছো যে এখানে আসলে অপশনগুলো প্যাসিভ ভয়েসে আছে। এর মধ্যে আমরা এখন অপশন এলিমিনেশন করি, অপশন বাদ দিয়ে চিন্তা করি। প্রথম কথা হচ্ছে ঘ নম্বরটা হবে না। কেন হবে না? একটা ছবি নিজেই নিজেকে দেয়ালে টানাইতে পারে না। এখানে হ্যাং বা হাং মানে হচ্ছে দেয়ালে টানানো। তুমি বলো, একটা ছবি সে কি নিজেই নিজেকে দেয়ালে টাঙাইতে পারে? পারে না। তাহলে একটা কাজ যদি নিজে নিজে হইতে না পারে, এটা প্যাসিভ ভয়েসে করতে হয়। তো ঘ নম্বরটা কোনো প্যাসিভ ভয়েস হয় নাই, সো এটা বাদ।
গ নম্বরটা প্যাসিভ ভয়েস করার চেষ্টা করছে, দ্য পিকচার ওয়াজ হাংড, কিন্তু হাংড বলে ইংরেজিতে শব্দ নাই, হ্যাংড আছে, হাং আছে, হাং আছে, হ্যাংড আছে, হাংড বলে কিছু নাই। সো এখানে বানান ভুল, এই জন্য এটাও হবে না। এইবার আসো, ইংরেজিতে কোনো কিছুকে ঝুলানো, ঝুলানোকে বলা হয় হ্যাং, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এটা দুই রকমের হচ্ছে পাস্ট এবং পাস্ট পারফেক্ট আছে। একটা পাস্ট হচ্ছে হ্যাংড, বুঝো, হ্যাং মানে ঝুলানো, আর একটা পাস্ট হচ্ছে হ্যাংড, একটা পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাংড। আর হ্যাং এর আরেকটা পাস্ট টেন্স হচ্ছে হাং, আর পাস্ট পারফেক্ট হচ্ছে তোমার হাং। ঠিক আছে, ওই যে প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল আর কি। ঠিক আছে, পাস্ট পার্টিসিপল। তাহলে হ্যাং, হ্যাং মানে কোনো কিছুকে ঝুলানো, এটা প্রেজেন্ট ফর্ম। এর দুইটা পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। একটা হচ্ছে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাংড অর্থাৎ ইডি, আরেকটার পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হাং। এখন এটার একটু পার্থক্য আছে। আচ্ছা, এই হ্যাং অর্থাৎ প্রেজেন্ট ফর্মে হ্যাং মানে হচ্ছে কোনো কিছুকে দড়ি দিয়ে ঝুলানো, এটা হতে পারে ছবি ঝুলানো, ঘড়ি ঝুলানো, অথবা কাউকে ফাঁসিতে ঝুলানো। অর্থাৎ এই হ্যাং এর দুই তিনটা অর্থ আছে, দড়ি দিয়ে মনে করো কোনো কিছুকে ঝুলানো, অথবা কাউকে ফাঁসিতে ঝুলানো। প্রেজেন্ট টেন্স সবগুলার হচ্ছে হ্যাং। কিন্তু এই যে পাস্ট টেন্স হিসেবে যখন হ্যাংট আসে, এই হ্যাংট মানে হচ্ছে শুধু ফাঁসিতে ঝুলানো। ফাঁসিতে ঝুলানোর ক্ষেত্রে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাংড, ফাঁসিতে ঝুলানোর ক্ষেত্রে। ঠিক আছে, ওকে। আর দড়ি দিয়ে মনে করো তুমি ঘড়ি ঝুলাবা, অথবা হচ্ছে তুমি ছবি ঝুলাবা, এগুলার ক্ষেত্রে হচ্ছে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে হাং। বুঝছো? এখন এটা মনে রাখার টেকনিক কি, প্রেজেন্ট ফর্ম সবগুলার সেম, সবগুলোর প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাং। প্রেজেন্ট ফর্মে কোনো পার্থক্য নাই, পার্থক্য হয় হচ্ছে পাস্ট এবং পাস্ট পার্টিসিপলে, যে ফাঁসিতে ঝুলানোর ক্ষেত্রে হ্যাংড হ্যাংড, আর এখানে হচ্ছে দড়ি দিয়ে ধরো ঘড়ি ঝুলানো বা হচ্ছে ছবি ঝুলানোর ক্ষেত্রে হাং হাং। বুঝছো? আচ্ছা, এখন এটা মনে রাখার একটা টেকনিক আছে, আমি এমনি মনে রাখতাম, কাউকে ফাঁসির দড়িতে ঝুলাইতে দড়ি লাগবে বেশি, অর্থাৎ অক্ষরটা বড় হবে, শব্দটা বড় হবে, অর্থাৎ হ্যাংড। আর ঘড়ি ঝুলাইতে বা ছবি ঝুলাইতে অল্প দড়ি হলেই হবে, অর্থাৎ অল্প মানে শব্দটা ছোট হবে। এই যে শব্দটা ছোট, এই জন্য হাং হচ্ছে ছোট, অর্থাৎ দড়ি কম লাগে, মানে এটা হচ্ছে ঘড়ি বা হচ্ছে ছবি ঝুলানোর ক্ষেত্রে। হ্যাংড শব্দটা বড়, এটা হচ্ছে ফাঁসির দড়ি, সাইজে বড়, ওইভাবে মনে রাখবা। এই জন্য বড় শব্দ, ক্রিস্টাল ক্লিয়ার এমনি মনে রাখতাম, এই জন্য আমার কোনো প্যাচ লাগতো না। তাহলে এবার বলো, তাহলে এটা পিকচার, এটা ফাঁসি দিচ্ছে না, এটা ছবি ঝুলাচ্ছে, তাহলে এটা হাং হবে। তাহলে সঠিক উত্তর হবে দ্য পিকচার, এটা প্যাসিভ ভয়েসে আছে, দ্য পিকচার ওয়াজ হাং অন দ্য ওয়াল। তাহলে এটা হবে দ্য পিকচার ওয়াজ হাং অন দ্য ওয়াল। হ্যাংড হবে না, কারণ হ্যাংড হচ্ছে ফাঁসিতে ঝুলানো, তুমি ছবিটা কখনো ফাঁসিতে ঝুলাও না। সো এটা বাদ, তাহলে দ্য পিকচার ওয়াজ হাং অন দ্য ওয়াল। দেখছো, এইভাবে তুমি বিসিএস এর ইংলিশ প্রশ্ন বুঝে বুঝে আরটিডিএস এর সাথে সলভ করো, অনেক বেশি আগায় থাকবা। আর কেমন লাগছে আমাদেরকে হচ্ছে তোমরা কমেন্টে হচ্ছে জানাও, এরকম ক্লাস আরো বেশি বেশি চাও কিনা আমাদেরকে হচ্ছে কমেন্টে জানাও। ঠিক আছে? আর আরটিডিএস এর মেডিকেল ব্যাচে, অথবা আমাদের কুখ্যাত এক্সাম ব্যাচে, অথবা আমাদের যে কোনো ব্যাচে, এক্সাম ব্যাচ হোক, কুখ্যাত এক্সাম ব্যাচ হোক, মেডিকেল ব্যাচ হোক, অথবা তুমি আমাদের প্রি মেডিকেল ব্যাচে যদি যুক্ত হইতে চাও এইচএসসি 26 হিসেবে, আমাদেরকে তুমি মেসেজ দিতে পারো এই হোয়াটসঅ্যাপ নম্বরে, আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিও, অথবা আমাদের হচ্ছে গ্র্যাভিটি মেডিটেশন পেজে মেসেজ দিও। বুঝছো? তাহলে তুমি আমাদের কুখ্যাত এক্সাম ব্যাচ, অথবা সেকেন্ড টাইম ব্যাচ, অথবা আমাদের ফুল মেডিকেল ব্যাচ, অথবা তুমি এইচএসসি 26 প্রি মেডিকেল ব্যাচে যুক্ত হইতে চাও, এরকম দুর্দান্ত ভাবে হচ্ছে পড়ে মেডিকেল অ্যাডমিশনের জন্য আগায় থাকতে চাও, যুক্ত হয়ে যাও। আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়েও যুক্ত হতে পারবা, অথবা হচ্ছে আমাদের এই পেজে মেসেজ দিয়েও যুক্ত হতে পারবা। একটা স্ক্রিনশট নিয়ে রাখো, পেজে মেসেজ দিও, 1,85,000 প্লাস ফলোয়ার্স আছে পেজটায়, সো এখানে মেসেজ দিতে পারো, অথবা এই হোয়াটসঅ্যাপ নম্বরে। ঠিক আছে? আর কেমন লাগছে আমাদেরকে কমেন্টে জানাও, সামনে আরো অনেক অনেক ভিডিও আসবে। ধন্যবাদ।